ভুয়া ব্যক্তির নামে প্রতিষ্ঠান খুলে সরকারের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান। টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া টাকা এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু শামীম ওসমানের বাড়ি থেকে কিন্তু ছাত্র জনতা এবং কিন্তু সেনাবাহিনীর যৌথ অভিযানে তার বাসা থেকে কিন্তু বস্তা বস্তা টাকা উদ্ধার করেছে। নারায়ণগঞ্জের চাষারাই শামীম ওসমানের বাড়ি বাইতুল আমানে ভাঙচুর চালাচ্ছে ছাত্র জনতা। শামীম ওসমান নারায়ণগঞ্জে উন্নয়ন করতে না পারলেও আওয়ামী লীগ সরকারের আমলে খুলে ফেটে টাকার কুমির বলেছেন শামীম। নারায়ণগঞ্জের সন্ত্রাসের রাজত্ব কায়েমের পাশাপাশি দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম। ওই যে চেয়ারটা দেখেছি, ওই চেয়ারে শেখ হাসিনাকে আবার বসিয়ে তারপরে ইলেকট্রিক শক যদি দেখানো যেত তাহলে বুঝতো আয়নাঘর কাহাকে বলে, কত প্রকার কি এই আয়নাঘরের মধ্যে যদি একটু কষ্ট করে হলেও গ্লাস ফিট করে শেখ হাসিনাকে, আওয়ামী লীগের ওবায়দুল কাদেরকে, হাসান মাহমুদকে, স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আজকের সেই কামাল সাহেব সহ আওয়ামী লীগের দোসরদেরকে যদি একটু পালন করা যেত, বেশি দিন নয় মাত্র 6 মাস যদি প্রত্যেককে আয়নাঘরের মধ্যে বন্দি রেখে একটু তাদেরকে শেখানোর জন্য ওখানে রাখা যেত তাহলে বুঝতো আয়নাঘর কি জিনিস, কত বড় লোমহর্ষক ঘটনা, কত বড় বিভৎস ঘটনা, কত বড় খারাপ ঘটনা। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে এরকম ঘটনা কোন শাসকদের আমলে আমরা শুনতে পারিনি। মানুষদের জীবন নিয়ে ছিনিমিনি করেছে তারা, সেখানে মানুষদেরকে নিয়ে টর্চার ছেল বানিয়ে পরিবার থেকে বিচ্যুত করে, সমাজ থেকে বিচ্যুত করে, রাষ্ট্র থেকে বিচ্যুত করে জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাসায় অভিযানে কোটি কোটি টাকা উদ্ধার। শামীম ওসমানকে নিয়ে জামায়াতের আমিরের বিস্ফোরক মন্তব্য। হাসিনা ও তার দোসরদের বাংলাদেশে ফিরিয়ে এনে আয়নাঘরে বন্দী করে রাখার দাবিতে তোলপাড় ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। সব বাস্তব এই বাড়িতে আমরা আসলে বিপুল পরিমাণ টাকা আমরা পেয়েছি, আপনারা দেখেছেন। আমরা ধারণা করছি এখানে হয়তো 15-20 কোটি টাকা কম হবে না, হয়তো যখন আমরা পুরোপুরি গণনা করা হবে তখন হয়তো সবাই দিতে পারবো। আর এখান থেকে প্রায় 5 কোটি টাকার মতো আমরা এফডিআর পেয়েছি, আমাদের ভাইয়ের নামে করা আছে। এবং আমরা দেখলাম যে অন্যান্য আলাদা যেগুলো হয়েছে, যেমন এখান থেকে আমরা ওয়ান্ডারার্স ক্লাবে ব্যবহৃত যে সমস্ত কেসির চিপগুলো হয়েছে, আপনারা দেখছেন যে আমার হাতে এই চিপগুলো রয়েছে, এখানে লেখা রয়েছে এখানে কিন্তু ওয়ান্ডারার্স ক্লাব। আমরা এ থেকে প্রতিমান হচ্ছে এবং আমরা বুঝতে পারছি যে এটা আসলে ওয়ান্ডারার্স ক্লাব থেকে কেসির মাধ্যমে যে অবৈধভাবে যে টাকাটা তারা আর্ন করেছে এটা সেই টাকা। এবং একই সাথে এখানে কিন্তু আমরা 5টা বল থেকে টাকা পেয়েছি এবং বেশ কিছু স্বর্ণালঙ্কার পেয়েছি, যেহেতু কালকে সকালবেলা যখন আমরা মেজারমেন্ট করবো লোকজন নিয়ে এসি তখন বলতে পারবো আপনাদের কিন্তু এটা কি পরিমাণ স্বর্ণকরণ রয়েছে। এবং একই সাথে এখান থেকে আমরা বেশ কয়েকটি বিদেশি বেশ মানে মুদ্রা আমরা পেয়েছি, ইউএস ডলার থেকে শুরু করে বেশ কয়েকটি কারেন্সি পেয়েছি। এটি অবৈধ। আমাদের এখন অভিযান চলছে, আমরা এখন এক্সামিন করছি। এখন আমরা টাকা বনে যখন গণনা শেষ হবে আমরা পরবর্তী সময় আপনাদেরকে ফাইনাল আমরা ব্রিফ করব। এবং এটি আসলে খুব অবিশ্বাস্য যে একটি বাড়িতে এত পরিমাণ নগদ টাকা রেখে দিয়েছে, এটি আসলে এখানে হয়তো না আসলে হয়তো মানে এটি বিশ্বাস করা খুব মুশকিল ছিল। এটি যেটি হচ্ছে এটি আইন ব্যবস্থা গ্রহণ করবে, কারণ এখানে যে টাকাগুলো রয়েছে এগুলি তার অবৈধ ইনকামের টাকা। এবং এটা আমাদের যখন এখানে জব্দারিতে তৈরি করা হবে, গণনা শেষ হবে, তারপর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং সেটা যে এটা আয়োগ হস্তান্তর করবে সেটা যেগুলো বাংলাদেশ দেওয়া হবে। নারায়ণগঞ্জ 4 আসনে আওয়ামী লীগের সাবেক 4বারের সংসদ সদস্য শামীম ওসমান, তবে তাকে গডফাদারের নামেও চিনতেন এই শহরের বাসিন্দারা। নানা বক্তব্য দিয়ে সবসময় থেকেছেন সমালোচনায়। আওয়ামী লীগ সরকারের আমলে শামীম ওসমান তার ক্ষমতাকে কাজে লাগিয়ে 10 বছরে করেছেন বিপুল সম্পদ, দেশ ছাড়িয়ে বিদেশেও করেছেন বাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠান। আর তার এই বিপুল সম্পদ গড়ার পেছনে ছিল 7 খলিফা।
জানা যায় পারিবারিক সূত্র ধরেই ছাত্র জীবন থেকে রাজনীতিতে জড়িয়ে পড়া শামীম ওসমান 1996 সালে 7ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রথমবার সংসদ সদস্য হন। এরপর 2001 সালে 4 দলীয় জোট সরকার ক্ষমতায় এলে তিনি ভারত পালিয়ে যান। পরে সেখান থেকে কানাডায় গিয়ে আত্মগোপনে ছিলেন 2 বছর। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে পরের বছর 2009 সালে তিনি নারায়ণগঞ্জে ফিরে আসেন। তখনও শামীম ওসমানের কাছে বাড়ি ছাড়া আর কোনো সম্পদ ছিল না। শামীম ওসমান দেশে ফেরার পর 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে হলফনামায় উল্লেখ করেন বাড়ি গাড়ি ও জমি ছাড়া সে সময় তিনি প্রায় 4.5 কোটি টাকার মালিক। 2024 সালে দ্বাদশ জাতীয় নির্বাচনের সময় জানান তার টাকার পরিমাণ প্রায় 8 কোটি টাকা। আর তার নামে ফতুল্লার মাসদাইরের গাবতলীতে 10% জমি, নগরীর জামতলায় দোতলা বাড়ি ও উত্তর চাষারার প্রত্যেক বাড়ির মালিকানা ও পূর্বাচলে 10 কাঠা জমি সহ সোনারগাঁওয়ের বারদিতে 123% কৃষি জমি রয়েছে। তবে লুকিয়ে যান রাজধানীর গুলশান ও উত্তরার বাড়ি ও বসুন্ধরার ফ্ল্যাট সহ নামে বেনামে থাকা সম্পদের কথা। এছাড়া শামীম ওসমানের অন্তত 11টি পণ্যবাহী কার্গো ও ট্যাঙ্কার জাহাজ রয়েছে। দেশের চেয়ে বিদেশে বেশি সম্পদ করেছেন ওসমান পরিবারের এই সদস্য। অনুসন্ধানে জানা গেছে শামীম ওসমানের পরিবারের নামে দুবাইয়ের আজমান, মালয়েশিয়া, কানাডার টরন্টো সিটি, আমেরিকার নিউ ইয়র্কে, তুরস্ক, ইংল্যান্ড ও সুইজারল্যান্ডে বাড়ি ব্যবসা রয়েছে। শামীম ওসমান তার বেশিরভাগ সম্পদ করেছেন মেয়ে লাবিবা জোহার নামে। কয়েকটি দেশের নাগরিকত্ব আছে ওসমান পরিবারের সদস্যদের। 80 দশকের বেকার শামীম ওসমান এখন জ্বালানি তেল প্রতিষ্ঠান ZN কর্পোরেশন, ZN শিপিং লাইসেন্স লিমিটেড, ঠিকাদারি প্রতিষ্ঠান মাইশা এন্টারপ্রাইজ, উইজডম নিটিং মিলস ও খান ব্রাদার্স ইনফোটেক লিমিটেডের মালিক। শুধু শামীম ওসমানই নয়, তার শ্যালক বিসিবির সাবেক পরিচালক তানভীর আহমেদ টিটু দুবাইয়ের আজমানের ডুপ্লেক্স বাড়ি সহ যুক্তরাষ্ট্রে অন্তত 6টি বাড়ি কিনেছেন। ভাতিজা আজমেরিও বাড়ি কিনেছেন দুবাইতে। এসব দেশে শামীম ওসমানের বন্ধু ও সহযোগী তাকে সম্পদ গড়তে সহযোগিতা করে। তাকে কাজে লাগিয়ে অল্প সময়ে দেশে বিদেশে বিপুল সম্পদ গড়েছেন সাবেক এই এমপি। জড়িত ছিলেন চাঁদাবাজি, জমি দখল, পরিবহন ও ফেরিঘাট সেক্টরের নিয়ন্ত্রণ, শিল্প অঞ্চল বিসিক আদমদের ঝুট সেক্টরের চাঁদার ভাগ, ইন্টারনেট বেশ কারবার, এলজিডি গণপূর্ত অধিদপ্তরের টেন্ডারবাজি সহ তদবির বাণিজ্যে। আর দুর্নীতিতে তাকে সহযোগিতা করেছে 7 খলিফা। তারা হলেন শাহ নিজাম, শাহাদাত হোসেন, সাজনু, মতিউর রহমান মতি, মীর সোহেল, আব্দুল করিম বাবু, খালেদ হায়দার খান কাজল ও এহসানুল হক নিপু। এদের বিরুদ্ধে কথা বললেই চাষারা রাইফেলস ক্লাবে নিয়ে যেয়ে নির্যাতন করতেন তার অনুসারীরা। এমন কোনো খাত নাই যে খাতের মধ্যে তার মাফিয়া চাঁদাবাজি রাজত্ব কায়েম করেন নাই, এবং এটা করতে গিয়ে তার বিশাল বড় একটি সন্ত্রাসী গোষ্ঠী সে নিয়ন্ত্রণ করত। সেই সন্ত্রাসী গোষ্ঠী দিয়ে এই পুরো অঞ্চলকে মানুষকে ভয়ভীতি এবং হামলা মামলা নানান ধরনের ঘটনার মধ্যে রেখেছে। শুধু টাকার কুমিরই নয়, তকি, বুলু, মিঠু সহ একাধিক হত্যা গুমের অভিযোগে শামীম ওসমানের বিরুদ্ধে বছর জুড়ে চলমান ছিল আন্দোলন। এর মধ্যে আবার শামীম ওসমানের নেতৃত্বে তার ক্যাডাররা ছাত্র জনতার উপর গুলি ছড়ে। মূলত শামীম ওসমানরা নারায়ণগঞ্জকে অশান্ত করে রেখেছিল বলে জানান নাগরিক সমাজের নেতারা। অসংখ্য শিল্প প্রতিষ্ঠানের কাছ থেকে শামীম ওসমান বিপুল অঙ্কের টাকা নিয়ে রাতারাতি পড়ে যান হাজার হাজার কোটি টাকার মালিক। সেই সাথে তার সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যবহারে চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের ছত্রছায়ায় অবৈধভাবে বিপুল সম্পদের মালিক বনে যাওয়া শামীম ওসমান হত্যাসহ অর্ধশতাধিক মামলার আসামি। এবার তার বিরুদ্ধে দুদক অনুসন্ধান করে দ্রুত ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা নারায়ণগঞ্জবাসীর। আমার আরো অনেক আগে বাংলাদেশ জামাতে ইসলামের একজন আমির ছিলেন, এই নারায়ণগঞ্জের গোল্ড ফাদার খ্যাত একজন দুর্দর্শ লোক মহাসড়কের পাশে 72 ফুট লম্বা একটা ব্যানার টানিয়ে রেখেছিলেন। উনি সেই ব্যানারে লিখেছিলেন অমুকের প্রবেশ নারায়ণগঞ্জে নিষিদ্ধ। আরেক দাম এগিয়ে তিনি জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে একটা সভায় বলে রেখেছিলেন, ডিসিএসপি সাহেব আমার নামে খুনের একটি অগ্রিম মামলা দায়ের করে রাখেন। আমি অধ্যাপক গুলাম আজমকে ফোন করতে চাই। আলহামদুলিল্লাহ স্বৈরাচারী সরকারের জুলুমের শিকার হয়ে কারাগারে তিনি থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু গোল্ড ফাদারের সুযোগ হয়নি সরাসরি তাকে ফোন করেন। এই অধ্যাপক গুলাম আজম সাহেবকেই তিনি নিষিদ্ধ ঘোষণা করেছিলেন নারায়ণগঞ্জের মাটিতে। যে ভাই নিষিদ্ধ ঘোষণা করেছিলেন আজকে তিনি কোথায়? তিনি কি নারায়ণগঞ্জে আছেন? অহংকার ভালো জিনিস নয়, গর্ব অহংকার করতে নাই, দাম্ভিকতা দেখাতে নাই, ক্ষমতার জন্য ছড়ে ঘোরাতে নাই, মানুষকে খুন করতে নাই, সন্ত্রাসকে প্রশ্রয় দিতে নাই, সন্ত্রাসীদেরকে লালন করতে নাই। এই কাজগুলো যারা করেন দুনিয়ায় তারা তাদের করুণ পরিণতির একটা অংশ ভোগ করেন এবং আখিরাতে আদালতে একবার ডে ফাইনাল জাজমেন্ট আল্লাহ তাআলা তাদেরকে শুলে শোনাবেন। আমার সম্মানিত ভাইরা, বাংলাদেশ আমাদের প্রিয় জনগণের প্রিয় বাংলাদেশ। এই বাংলাদেশে কে কোন ধর্মের এই প্রশ্ন সম্পূর্ণ বাধ্য। 18 কোটি মানুষের দেশ একটা সাজানো ফুলের বাগান। ফুলের বাগানে এক জাতের গাছ দিয়ে ফুলের বাগান সাজানো হয় না। বাগানের মধ্যে বিভিন্ন জাতের গাছ থাকে। কোনো কোনো গাছে ফুল ফুটে, ওই ফুলটা দেখতেও সুন্দর, ঘ্রাণ তার চমৎকার। আবার কোনো কোনো বাগানে ফুল ফুটে কিন্তু ঘ্রাণটা অত চমৎকার না। আবার কোনো কোনো গাছে তার বৈশিষ্ট্য হলো ফুলও ফুটে না, ফুলটাও ফুটে না, ফুলের কোনো ঘ্রাণও নাই, কিন্তু তার পাতাটা চমৎকার, এর নাম পাতাবাহার। এই 3 জাতের গাছ নিয়ে একটু ফুলের বাগান। সুতরাং বাংলাদেশটা একটা ফুলের বাগান। আল্লাহ তাআলা যাদেরকে এখানে পয়দা করেছেন মিলেমিশে তারা হবে এই বাগানের অধিবাসী। অতএব বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছেন
তিনি যে ধর্মেরই হন না কেন তিনি এই দেশের একজন গর্বিত। ওই যে চেয়ারটা দেখেছি, ওই চেয়ারে শেখ হাসিনাকে আবার বসিয়ে তারপরে ইলেকট্রিক শক যদি দেখানো যেত তাহলে বুঝতো আয়নাঘর কাহাকে বলে, কত প্রকার কি। এই আয়নাঘরের মধ্যে যদি একটু কষ্ট করে হলেও গ্লাস ফিট করে শেখ হাসিনাকে, আওয়ামী লীগের ওবায়দুল কাদেরকে, হাসান মাহমুদকে, স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক আজকের সেই কামাল সাহেব সহ আওয়ামী লীগের দোসরদেরকে যদি একটু পালন করা যেত, বেশি দিন নয় মাত্র 6 মাস যদি প্রত্যেককে আয়নাঘরের মধ্যে বন্দি রেখে একটু তাদেরকে শেখানোর জন্য ওখানে রাখা যেত, তাহলে বুঝতো আয়নাঘর কি জিনিস, কত বড় লোমহর্ষক ঘটনা, কত বড় বিভৎস ঘটনা, কত বড় খারাপ ঘটনা। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে এরকম ঘটনা কোন শাসকদের আমলে আমরা শুনতে পারিনি। মানুষদের জীবন নিয়ে ছিনিমিনি করেছে তারা, সেখানে মানুষদেরকে নিয়ে টর্চার ছেল বানিয়ে পরিবার থেকে বিচ্যুত করে, সমাজ থেকে বিচ্যুত করে, রাষ্ট্র থেকে বিচ্যুত করে জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। আমান আল আজমি কিংবা মীর কাসেম আলীর সন্তান আরমানকে যেভাবে তারা নির্যাতন করেছে সেটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না। ডক্টর মোহাম্মদ ইউনূস যে বলেছেন 800 ঘর আছে আয়না ঘর, এই 800 নয় তারও অধিক আয়না ঘর প্রতিষ্ঠা করে সমগ্র বাংলাদেশকে তারা আজকে কলঙ্কিত করেছে। আমার তো মনে হয় এখন সময় এসেছে, একজন মানবতা বিবর্জিত শাসক ছিল শেখ হাসিনা। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাই যে বিশ্বের কাছে এই আয়না ঘরের পরিচিতি করিয়ে দেওয়ার জন্য, কারণ এই আয়না ঘরকে বাংলাদেশের মানুষ বারবার বলেছে কিন্তু আমাদের চোখের সামনে এই আয়না ঘর কোনোদিন দেখতে পারিনি। আপনাদের কারণেই আজকের বাংলার জনগণ জানতে পেরেছে শেখ হাসিনা কিভাবে ক্ষমতায় থাকতো, কি অন্যায় আচরণ করতো, কি জুলুম আচরণ করতো, সেই কার্যক্রম এই আয়না ঘর থেকে আমরা দেখতে পেলাম। আমরা বাংলাদেশের বাসীর পক্ষ থেকে সবাই মিলে আহ্বান জানাতে চাই, ওদেরকে ফাঁসির কাস্টে ঝুলানোর আগে, ওদেরকে আইনের মাধ্যমে বিচারের আগে অন্তত পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে আইন করুন যে প্রত্যেককে 2 বছর, 5 বছর, 1 বছর, 3 বছর যেভাবেই হোক আয়না ঘরের মধ্যে বন্দি না রেখে তাদেরকে মৃত্যুর কোলে নেওয়া যাবে না, তাদের বিচার করা যাবে না। আয়না ঘরের নাম শুনেছেন কিন্তু স্বচক্ষে দেখার সৌভাগ্য এখনো বাংলাদেশের কারোরই হয়নি। কিছু কিছু মানুষ দেখে এসে যে বিভৎস বর্ণনা দিচ্ছেন সেটা আমাদের লোম দাঁড় করিয়ে দিবে, সমগ্র বাংলাদেশের মানুষকে শিহরিত করবে। কি বিভৎস চিত্র ছিল গত 16টি বছর। সারা বাংলাদেশে 800-রও অধিক আয়নাঘর শেখ হাসিনা তৈরি করেছিলেন। এই কথাগুলো আমি বলছি না, এই কথাগুলো বলছেন বাংলাদেশ সরকারের বর্তমান প্রধান উপদেষ্টা নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। গতকালকে তিনি যখন স্বচক্ষে আয়নাঘর পরিদর্শন করে এসে বর্ণনা করছেন, তখন সারা বাংলাদেশের মানুষের চোখে ছল ছল করছে, জল বেয়ে পড়ছে, কেউ কান্না করছে, কেউ কিংবা আবার আত্রে উঠছে সেই আয়নাঘরের স্মৃতিগুলো সামনে ভেসে ওঠার মাধ্যমে। আপনারা দেখেছেন যে আয়নাঘরে যারা ছিল তারা সেখানে স্বচক্ষে গিয়ে দেখিয়ে দেখিয়ে বলছেন, এই রুমে আমি ছিলাম, ঠিক এখানেই আমি ছিলাম, ঠিক এখানেই আমাকে এভাবে করে ধ্বংস করা হচ্ছে, শেষ করে দেওয়া হচ্ছে। দীর্ঘ 8 বছর 10 বছর পর্যন্ত, কেউ যুগের কাছাকাছি পর্যন্ত যে আয়নাঘরের ভিতরে বন্দী ছিলেন, সেটা আসলে বাংলাদেশের কথাই বলছি। এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা কখনো এই বিভৎস ইতিহাস শুনিনি যে বাংলাদেশের কোনো শাসক এভাবে করে নিজ দেশের মানুষদেরকে, নিজ দেশের শিক্ষিত সমাজদেরকে, নিজ দেশের রাজনৈতিক কারণে ভিন্ন মতের মানুষদেরকে এভাবে করে পরিবার থেকে বিচ্যুত করে, সমাজ থেকে বিচ্যুত করে, রাজনীতি থেকে বিচ্যুত করে, চাকরি বাকরি থেকে বিচ্যুত করে, সব কিছু ঝেড়ে ফেলে ধ্বংস করে দিয়ে তাদেরকে আয়না ঘরে বন্দি করে রাখা হয়। আমরা গুমের কথা শুনেছি, খুনের কথা শুনেছি, কিন্তু আমরা যারা খুন করেছে আমরা একদিন দেখেই তারপরে হয়তো ভুলে গিয়েছি। কিন্তু আয়নাঘর এমন একটি জিনিস তারা তৈরি করেছে যেটা, যে ব্যক্তি একবার আয়নাঘরে গিয়েছেন তিনি তার মৃত্যুর আগে এই আয়নাঘরের কথা কোনোদিন ভুলতে পারবেন না। ভুলবেন কি করে? যে আয়নাঘরে লোকটাকে রাখা হয়েছে ওই আয়নাঘর থেকে তাকে জীবনে কোনোদিন পরিবারের সাথে যোগাযোগ করতে দেওয়া হয়নি, মানুষের সাথে চলতে দেওয়া হয়নি, সামাজিক কোনো অনুষ্ঠানে যেতে দেওয়া হয়নি। লোকটি বেঁচে আছে না মারা গেছে এইটা পৃথিবীর কেউ জানার সুযোগ ছিল না। স্বামী স্ত্রী পর্যন্ত তালাক হয়ে গিয়েছে, নিজেরা কতদিন ওয়েট করবে স্বামীর জন্য, অবস্থা খারাপ দেখে বাধ্য হয়ে পারিপার্শ্বিক কারণে, সামাজিক কারণে স্ত্রী পর্যন্ত ভিন্ন জায়গায় আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এই সকল করুণ ইতিহাস তৈরি করেছে শেখ হাসিনা। একটা বার চিন্তা করে দেখেছেন, যেই শেখ হাসিনা আমাদেরকে বলছে যে তিনি সবচাইতে নিষ্পাপ, তিনি কাউকে খুন করেন না, তিনি কাউকে গুম করেন না, তিনি কোনো মানুষের উপর অত্যাচার করেন না, এখনো বলছে যে এআই দিয়ে তৈরি করা হয়েছে আবু সাঈদের সেই মৃত্যুর রহস্য, এআই দিয়ে শুধুমাত্র আবু সাঈদকে হত্যা করা হয়েছে সেটা প্রতিষ্ঠিত করা নয়, পাশাপাশি আপনার মুগ্ধকে পর্যন্ত মিথ্যা বানোয়াট, মানে বিভ্রান্তমূলক তথ্য যে মুগ্ধকে হত্যা করেছে মুগ্ধর বন্ধুরা। এই যদি হয় একজন সাবেক স্বৈরশাসক বলেন, একজন সাবেক কুৎসক
শাসক বলেন এই কুৎসিত চেহারার শেখ হাসিনা তিনি এইভাবে করেই জাতিকে বিভ্রান্ত করছেন। বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের সমগ্র জায়গায় সবকিছুতে ধ্বংস করেছে এই অভদ্র মহিলা। আমার এগুলো দেখলে মনে হয় বারবার যে এই মানুষগুলোকেই ডেকে এনে এখন যদি কেউ একটা বার একটু ন্যায় ইনসাফ কায়েম করে দিতে পারতেন, যে তাদেরকে আয়নাঘরে কিছুদিন রেখে যে আয়নাঘরটা কেমন একটু নিজেরা থেকে জাতির কাছে দেখাও। আমি প্রস্তাব রেখেছিলাম যে এই আয়নাঘরে এত কষ্টের দরকার নাই, ওদেরকে শুধু ঠিকানাও দিয়ে দাও। যেমন আগে যারা আয়নাঘরে ছিল তাদের তো ঠিকানা ছিল না, কোথায় আছে কি আছে কেউ জানে না। এই আয়নাঘরগুলো এমন ভাবে করা উচিত যেই আয়নাঘরে শেখ হাসিনা সহ তার প্রশাসনের লোকদেরকে ভিতরে ঢুকিয়ে রেখে প্রয়োজনে সামনে গ্লাস ফিট করে দিন, 5 ওয়াক্ত খাবার দিন, তারপরেও আয়নাঘর কেমন সেটা দেখার ব্যবস্থা করে দিন। যদি তারা একবার এই আয়নাঘরে ঢুকে পরিবারও জানবে যে শেখ হাসিনা এখানে থাকে, ওবায়দুল কাদের এখানে থাকে, তাদের হাসান মাহমুদ এখানে থাকে, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব এখানে থাকে, এই সাবেক সকল আমলা এমপি মন্ত্রী যারা যারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজ খুনের সাথে সম্পৃক্ত তারা কোথায় থাকে এগুলো যদি একবার এখানে ঢুকিয়ে দেখাতে পারেন, তারপরেও তারা বুঝবে যে কত ধানে কত চাল, কতটা লোমহর্ষক কাজ তারা করেছে সেটা একবার হলেও তারা চিন্তা করতে পারবে। কিন্তু যে এখানে ঢুকবে না সে ভাবতেও পারে না। কেউ কেউ বলছেন 800 নয় তারও অধিক আয়নাঘর সারা বাংলাদেশে আছে। তার মানে প্রত্যেকটি থানা জেলা পর্যায়ে তারা এরকম করে আয়নাঘর করে রেখেছেন এবং বিচার বহির্ভূত মানুষদেরকে গ্রেপ্তার করে ওখানে আটকিয়ে রেখেছেন এবং মানুষদেরকে টর্চার করে করে অন্যায়ভাবে সেই জায়গায় জুলুম নির্যাতন করেছে। আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে দুটো আলোচিত বিষয়, আমান আল আজমি, মীর কাসেম আলীর সন্তান আরমান আর গোলাম আজমের ছেলে আর আমান আল আজমি, এই দুইজন ব্যক্তি কোথায় আছে কেউ জানে না, তাদেরকে কিভাবে নিয়েছে কেউ জানে না। বাবার মানে অপরাধ যেটা বানিয়ে বলেছে শেখ হাসিনা, সেই বানানো অপরাধের দায়ে তাদেরকে ফাঁসি দিয়েছে আর এই দুইজনকে এই প্রায় 8 বছর 9 বছরের কাছাকাছি বন্দি রেখে তাদের জীবন থেকে সুন্দরতম সময়গুলো কেড়ে নিয়েছে। আমান আল আজমি একটা গামছা মানে চোখের পানি মুছতে মুছতে এই 8 বছর পর্যন্ত গামছাটা পর্যন্ত ফ্যাকাশে হয়ে গিয়েছে। এই গামছার মধ্যে যত পানি জমা হয়েছে সেই পানিগুলো নাকি একটা পুকুর সমপরিমাণও বললে ভুল হবে না। তার মানে কি দাঁড়াচ্ছে যে কি বিভৎস চিত্র তারা দেখেছে সেটা আর ভাষায় প্রকাশ করা যাবে না। প্রাথমিকে নিয়োগ প্রত্যাশীদের আন্দোলনে পুলিশের বাধা, জলকামান নিক্ষেপ। সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে আন্দোলনে বাধা দিয়েছে পুলিশ। ছত্রভঙ্গ করতে নিক্ষেপ করা হয়েছে জলকামান। রোববার পূর্ব ঘোষিত মহাসমাবেশ করেন চাকরি প্রত্যাশীরা। এরপর তারা পদযাত্রা করে সচিবালয়ের দিকে যেতে শুরু করেন। এ সময় বাধা দেয় পুলিশ এবং ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করে পুলিশ। রোববার বেলা 3টার দিকে আন্দোলনরতরা ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে পদযাত্রা শুরু করেন। আন্দোলনকারীরা শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে হাইকোর্টে মাজার রোডের দিকে যাচ্ছিলেন। পরে তারা সচিবালয়ের দিকে রাস্তায় রওনা দেন। এ সময় পুলিশ ব্যারিকেড দেয়। বিকেল 4টার কিছু আগে পুলিশ আন্দোলনকারীদের দিকে জলকামান ছোড়ে। টানা 11 দিনের মতো তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। চাকরিতে যোগদানের বিষয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। 3 ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপে চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে, কিন্তু তৃতীয় ধাপ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 2023 সালের 14 জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। লিখিত মৌখিক পরীক্ষা শেষে 6531 জন উত্তীর্ণ হন। তবে 31 জন নিয়োগ বঞ্চিত রিট করলে কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করা হয়। পরে 6 ফেব্রুয়ারি হাইকোর্ট তাদের নিয়োগ কার্যক্রম বাতিল করে রায় দেন।